রাধার পাড়ের অপোজিটে আরেকটা শ্মশান আছে, মানে মহাশ্মশান। তো এই শ্মশানটা আবার দু ভাগ হয়ে গেছে দুটো পাড়ার মধ্যে। এই শ্মশানটা এখানে কেউ মারা গেলে দাও হয়, যেমন আজকেই একটা সকালবেলা ওদিকে শ্মশানে দাও হয়েছে, এবং এইটার 3 দিন আগে একটা দাও হয়েছে। তা আমি যে বলছিলাম, আবার ঠিক আগামী কয়েকদিনের মধ্যেই, মা না করুক তবু আগামী কয়েকদিনের মধ্যেই আবার একটা দাও হবে, এটা প্রবাদ। বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সো আমি এই মুহূর্তে চলে এসেছি শ্রীরামপুর, আর আমার আজকে গন্তব্যস্থল হচ্ছে আরামবাগ। তো আরামবাগ গৌরহাটি কালী মন্দিরে আমি যাচ্ছি, নবনির্মিত কালী মন্দির। আর এটি উদ্বোধন হয়েছিল 14ই মে 2026 বৃহস্পতিবার। তো চলুন তাহলে আপনারা নিয়ে যায় কীভাবে যাবেন আরামবাগ গৌরহাটি এই মন্দিরের উদ্দেশ্যে কীভাবে যাবেন আপনারা, সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এরকম নিত্য নতুন পুজো সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন তাহলে যাওয়া যাক আরামবাগ গৌরহাটি কালী মন্দিরের উদ্দেশ্যে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আরামবাগে। আরামবাগ আপনাদের আসতে হলে আপনারা কিন্তু হাওড়াগামী ট্রেন ধরে আসতে হবে। আর যারা সারাপুলি দিকে আসে বা ওপার থেকে আসে তাদেরকে বলে রাখি, ব্যারাকপুর থেকে আপনারা ফেরিঘাট হয়ে সারাপুলি ঘাটে আসবেন। তারপর ওখান থেকে আপনারা ট্রেন ধরে আরামবাগ বা গোঘাটগামী ট্রেন ধরে আপনারা কিন্তু সহজে আসবেন। আরামবাগ স্টেশনে এলাম, এবার আমরা কী করে যাবো? আরামবাগ স্টেশন থেকে আমরা পায়ে হেঁটে বা টোটো করে, এখানে টোটো রয়েছে, টোটো করে আপনারা চলে যেতে পারেন বাস স্ট্যান্ড। এখান থেকে 17 মিনিট লাগবে হাঁটা পথে, আমি যেহেতু হেঁটে যাব। আর ওখান থেকে বাস স্টপ থেকে আপনাকে বলতে হবে গৌরহাটি যাব। তো চলুন তাহলে বাস স্টপে যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনার সঙ্গে। আমি এই মুহূর্তে চলে এসেছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে। আর তারকেশ্বর বাস স্ট্যান্ডে এইখানে বন্দরগামী যেসব বাস যায়, বন্ধ করে যেগুলো যে বাস চিল্লাবে, সেই বাসেই করে আপনারা এখন চলে যাবেন গৌরহাটি বাজার। তো চলুন তাহলে যাওয়া যাক। আমি এই মুহূর্তে এসে গেছি গৌরহাটি বাস স্টপের কাছে। আর গৌরহাটি বাস স্টপে এসে ঠিক এখান থেকে আমরা 3-4 পা হেঁটে যাব, 3-4 মিনিট হেঁটে যাব আমরা এদিক পথে। তো চলুন 3-4 পা হেঁটে আমরা চলে এলাম এই একটা মন্দিরের সামনে। এটি হচ্ছে শ্রী শ্রী গৌরনিতাই এর মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে গন্তব্যস্থল নয় আমার, ঠিক এই মন্দিরের ঠিক অপোজিটের সাইডে যে গলি আপনারা দেখতে পাচ্ছেন, বা আশীর্বাদ দোকানের পাশ দিয়ে যে গলিটা রয়েছে, সেই গলিতে সোজা আপনাদেরকে হেঁটে যেতে হবে। তো চলুন তাহলে যাওয়া যাক। যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনকে এখানে প্যান্ডেল হয়েছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট কিন্তু এখানে প্যান্ডেল অলমোস্ট খুলে দেওয়া হয়েছে। সো এই দিক দিয়ে আমি সোজা চলে যাব, এবং রাস্তার দিক দিয়ে আমরা যাচ্ছি ঠিকই বটে, কিন্তু ঝিঝি পোকার ডাকও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। তো চলুন তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। আর এই পথটাই হচ্ছে সব থেকে গন্তব্যস্থলে একদম সোজা পথ। চলুন। আমি চলে এসেছি নবনির্মিত এই মন্দিরের ঠিক সামনে। আর যদি এদিক দিয়ে যদি আসছে, আমি যেহেতু এই দিক দিয়ে এলাম, সেই তো গলিগাড়া দিয়ে এলাম। আর যদি মেন রোড দিয়ে যদি আসেন, তাহলে এই পথ দিয়ে কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন, বেশিক্ষণ লাগবে না। রোদের উপরেই কিন্তু মন্দির চত্বর। আর এই মুহূর্তে হয়তো বন্ধ রয়েছে, তাও ভেতরে যাই, গিয়ে দেখি কীরকম কন্ডিশন, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে। চলো, আমি এই মুহূর্তে পেছন গেট দিয়ে আমি ঢুকলাম। পেছন গেট দিয়ে এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা। আর এই জায়গায় যে যাগযজ্ঞ চলছে, যে পুজো আর্চা যে চলছিল উদ্বোধনের দিন, সেই উদ্বোধনের দিনকেই কিন্তু এখানে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে মুনি ঋষিরা এখানে এসেছিলেন, এবং তারা বা সাধু বাবা যারা এসেছিলেন এখানে এসে এখানে যাগযজ্ঞ করেছিল। এবং তার পাশাপাশি আপনারা দেখে রাখি যে মেন গেটে দুপাশেই রয়েছে সিংহ, এটাকে কিন্তু বলা হচ্ছে সিংহদুয়ার। আর এই হচ্ছে মন্দির চত্বর, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মন্দির চত্বরটাকে। আর মন্দির চত্বরের ঠিক বাইরেই রয়েছে নন্দী মহারাজ। আর নন্দী মহারাজের ঠিক সোজাসুজি রয়েছে মহাদেবের মূর্তি রয়েছে, যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। সো এখন বাজে ঘড়িতে প্রায় 1:42।
বিকেল 4টে নাগাদ এই মন্দির চত্বর খুলবে। তো তার আগে আপনাদেরকে বাইরের বিবরণটা আপনাদের বলে দিই, তারপর মন্দির যখন খুলবে তখন আপনাদের ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাবো। চলুন। মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে লোকস্মৃতি ও পৌরাণিক গুরুত্বপূর্ণ এখানে রয়েছে, পুরো কাহিনীটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। গঠন অনুযায়ী যদি আপনাকে বলি, তাহলে মন্দিরের গঠন অনুযায়ী এদিকটা রয়েছে শিব মূর্তি, মন্দিরের গর্ভগৃহে ডান সাইডে রয়েছে, বাঁ সাইডে রয়েছে শিব, যেটা ওপরে রয়েছে নন্দী মহারাজের ত্রিশূল, আর এইটা হচ্ছে শিবলিঙ্গ। আর তার পাশাপাশি রয়েছে এই জায়গাতে পুরো জায়গায়, মানে পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির চত্বরে পুরো জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে পিলার জুড়ে রয়েছে অসংখ্য কারুকার্য দিয়ে ভরা। এবং সব থেকে যে আকর্ষণ যেটা ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গর্ভগৃহে ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জবা ফুলের একটি জবা ফুল রয়েছে, সেটা কিন্তু নকল জবা ফুল, আর সেই রকমভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটি। বাইরে এই মুহূর্তে রোদ, বুঝতেই পারছেন প্রখর রোদ, আর তাই বলে আমি চলে এসেছি ভেতরে। আর ভেতরে আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই যে এরকম পিলারে অসংখ্য কাজ রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু কাজ দেখতে। আর এই জায়গাটায় কিন্তু পুরো ফুল মালা দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু সাজানো ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম পাতা শুকিয়ে গেছে তাওবি। সো এরকম কিন্তু পুরো জায়গাটা কিন্তু সাজানো ছিল। এই মুহূর্তে রয়েছি মন্দিরের ঠিক ভেতরে, আর মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলার, প্রত্যেকটা পিলার হচ্ছে পুরো বাঁক বিশিষ্ট, এদিকেও যেরকম রয়েছে সেরকম এদিকেও রয়েছে। এবং তার পাশাপাশি আমি মন্দিরের বাইরে যে মন্দিরের বাইরে আপনারা দেখালাম নন্দী মহারাজ, এবং তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে হনুমানজিও কিন্তু বিরাজ করছেন, হনুমানের বিগ্রহ রয়েছে বাইরে, লাল বেদির ওপর হনুমানের বিগ্রহ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। যেমনটা আপনারা দেখালাম যে নন্দী মহারাজের ঠিক অপোজিটে রয়েছে একদিকে কিন্তু শিবের বিগ্রহ এবং অপর দিকে কালী মায়ের বিগ্রহ। এটা অলমোস্ট কিন্তু শিবের বিগ্রহ, আর শিবের বিগ্রহের যে দরজা অপূর্ব সুন্দর যে কারুকার্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা ময়ূরের কারুকার্য কিন্তু রয়েছে দরজায়, এবং তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু কারুকার্য কিন্তু রয়েছে দেওয়ালে তুলে ধরা। এবং যে মহাদেবের গর্ভগৃহের ঠিক ওপরেই আপনারা দেখতে পাচ্ছেন সেই সমুদ্র মন্থন দ্বারা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে বোঝানো হচ্ছে যে মহাদেব যখন বিষ পান করছিল সেই মুহূর্তকে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। সো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম মহাদেবের গর্ভগৃহ, এবার আপনাকে দেখিয়ে দিই কালী মায়ের গর্ভগৃহ। কালী মায়ের গর্ভগৃহের ঠিক ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 দেবী বা 10 বিদ্যা এখানে কিন্তু মূর্তি নির্মাণ করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর পেছন দিকে এরকম ওপরে স্থায়ীবাদ্য করে ওপরের চারিদিকে এরকম 10 বিদ্যার বিগ্রহ কিন্তু তুলে ধরা হয়েছে, এবং পেছনে রয়েছে ছিন্নমস্তান। সো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই। আর তার পাশাপাশি এখানেও রয়েছে যে কালীমায়ের যে গর্ভগৃহে ঠিক দরজার গায়ে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ময়ূরের ঠিক যে অলঙ্কার যেটা করা হয়েছে দরজায়, কাঠের দরজায়, অপূর্ব সুন্দর লাগছে কাজটা। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই।
আপনাদেরকে যেটা বলছিলাম যে পেছনে রয়েছে মা ছিন্নমস্তা, সেটাই কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো ঘড়িতে বাজে 3:50, আর কিছুক্ষণের মধ্যেই মন্দির খোলা হবে। তার আগে আপনাকে বলে রাখি, মন্দিরের কার্য কিন্তু অপূর্ব সুন্দর, এবং তার সঙ্গে আপনাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, মন্দিরের ঠিক বাঁ পাশে রয়েছে এই পুকুর। আর এই বিশাল পুকুর হচ্ছে, এর নাম হচ্ছে তামলি পুকুর। গিয়ে চারিপাশে এরকম কিন্তু প্যাসেজ রয়েছে, আর এই প্যাসেজের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ঘুরতেও পারবেন। আর গর্ভগৃহে এই কালী মায়ের মন্দিরে 3টি দরজা রয়েছে, দুদিকে, একদিক এবং দুদিকে আড়াআড়ি এবং সামনে একটা। ইতিহাস সম্বন্ধে একটু বলুন। এই মন্দিরের ইতিহাস বলতে, এটা একটা পুকুরের পাড়, আর এই পুকুরের পাশের ওই যে পূব দিকের অংশটা যেখানে আমাদের স্টেজ হয়েছে, এখানে একটা বিশাল মানে জঙ্গল ছিল, এবং ওরই মাঝখানে একটা মানে শ্মশান, মানে মহাশ্মশান। এই মহাশ্মশানেরও একটা প্রবাদ আছে যে একদিন একটা মরা মরলে 1 সপ্তাহের মধ্যে 3টে মরা মরবে এবং দাহ হবে। বহু কাল থেকে সেই প্রবাদ চলে আসছে। আর এই মহাশ্মশানটারই আমাদের এই ভক্তমণ্ডলী, মানে আমাদের বহু আগেকার এই পূর্বপুরুষরা তারা পরিষ্কার করে এখন এই রিসেন্ট একটা বোধহয় চুল্লি হয়েছে। আর ওই যে ডোবাটা দেখা যাচ্ছে, ওই ডোবাটার নাম রাধা ডোবা। ওই রাধা ডোবার নাম অনুসারে এটা হয়েছে রাধার পাড়। এটার নামকরণের যে আদি মানে সার্থকতা আর কি। তা রাধার পাড়ের অপোজিটে আরেকটা শ্মশান আছে, মানে মহাশ্মশান। তো এই শ্মশানটা আবার ভাগ হয়ে গেছে দুটো পাড়ার মধ্যে। এই শ্মশানটা এখানে কেউ মারা গেলে দেওয়া হয়, যেমন আজকেই একটা সকালবেলা ওদিকে শ্মশানে দেওয়া হয়েছে, এবং এইটার 3 দিন আগে একটা দেওয়া হয়েছে। তা আমি যে বলছিলাম, আবার ঠিক আগামী কয়েকদিনের মধ্যেই, মা না করুক তবু আগামী কয়েকদিনের মধ্যেই আবার একটা দেওয়া হবে, এটা প্রবাদ। আর এই পুকুরের পাড়ে এই গৌরহাটিরই এক সাধু বাবা, নাম ঈশ্বর কৃষ্ণচন্দ্র সাঁতরা মহারাজ, উনি এই মাকে এখানে আদি প্রতিষ্ঠা করেছিলেন। তো প্রতিষ্ঠা করেছিলেন, পাড়ারই লোকজন তাকে সহযোগিতা করতেন, খাবার দাবার হ্যান ত্যান চাল টাল দিয়ে মোটামুটি আশ্রমটা ওই তার মতো করে চলতো আর কি। পরবর্তীকালে আমার বাবা ঈশ্বর গঙ্গাধর ভট্টাচার্য, উনি কলকাতার একটা ভালো চাকরি করতেন। সেই চাকরি করতে করতেই মাঝ বয়সে ওই গ্রামে থাকবো, গ্রামের লোকের সঙ্গে মিশে থাকবো, সেবা করব, এই করতে করতে উনি হোমিওপ্যাথি ডাক্তারিটা পাস করেন। তা এখানে এসে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে একজন মানে বিখ্যাত, এখনও পর্যন্ত সবাই বলে আর কি, একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, ব্যাচেলার অফ হোমিও মেডিসিন, BDS বলে। তো যাই হোক, আর আমি ওনার পুত্র, আমরা 3 ভাই। আমার নাম অনন্ত ভট্টাচার্য। আমি এই পাশেই একটা হাই স্কুলের শিক্ষকতা করতাম, বর্তমানে আমি রিটায়ার্ড টিচার। আর সেই সুবাদে বাবা যে ওই আসে, সেই সুবাদে বাবা এখানে আশ্রমে মা কালীর বিরাট ভক্ত ছিলেন। আশ্রমে এসে ওই সাধু বাবার আশ্রমে এসে আরও 2-5 জন ভক্ত তারা এসে ওই আশ্রমে মোটামুটি 7টা-8টা পর্যন্ত সন্ধ্যের দিক, তো বিরাট জঙ্গল। আর এইসব রাস্তাঘাট মানে একদম দুরূহ, সেই বর্ষাকালে কাদা, কোনো রকম যোগাযোগ নেই, ওই আসতেন। তা এই রকমই হঠাৎ একদিন স্বপ্নাদেশ পান আমার বাবা, ওই সাধু বাবাই দেন যে গঙ্গাধর, আমার মাকে দেখিস। যা বলেন, সকালবেলা আমার বাবা এই আশ্রমে এসে দেখেন সাধু বাবা নেই। মা এই যে মূর্তিগুলো আছে, এই মায়ের আদি মূর্তি হচ্ছে মাটির মূর্তি ছিল, হ্যাঁ। তো সেই মা একা পড়ে আছেন,
আর পাড়ার সবাইকে ডেকেছে, দেখ রে সাধু বাবা কোথায় অন্তর্ধান হয়েছেন। সেই থেকে বাবা মায়ের সেবা করে আসছেন। আর বাবার 45 বছর বয়স, মানে এরপরে যদি আমি আজকে 87 বছর বয়সে উনি মারা গেছেন 1987, তার মানে আজকে আমাদের এই এখন 26-এ হচ্ছে 39 বছর। বাবা বেঁচে থাকলে তার বয়স হতো 107-8 বছর এরকম, এবং অঙ্কের হিসাবে। আর বাবা 40-45 বছর বয়সে এসেছিলেন, তার মানে 152। আর ওই সাধু বাবা নিশ্চয়ই ওই আশ্রমটা 7-8 বছর আগে থেকে করে আসছিলেন, বা মায়ের সেবা করে আসছিলেন। তাহলে এখন এই মন্দিরটা অ্যাকচুয়ালি 160 বছরের মানে পুরাতন। আর তখনকারের যে মূর্তি ছিল সেটা মাটি মূর্তি ছিল, ওই বিভিন্ন রকম কারণে মূর্তিটাকে রাখা গেল না। আমাদের এই পুকুরে বিসর্জন দিয়ে আমরা একটা সিমেন্টের মূর্তি করেছিলাম। সেই সিমেন্টের মূর্তিটাও আবার মন্দিরটার জন্য সিমেন্টের মূর্তিটাও চেঞ্জ করা হলো। মায়ের বিদায়কালীন একটা রূপ আগের সিমেন্টের মূর্তি আমার কাছে এখনও আছে, হ্যাঁ। আর সেই একই ধরনের মূর্তি আমরা পাথরের মূর্তিটাকে করার চেষ্টা করেছি। আদৌ মানে সেই মূর্তির মতো হয়েছে কিনা এখনও পর্যন্ত আমরা বাহ্যিক দেখছি। আভ্যন্তরীণ দেখতে গেলে আমাদের আবার অনেক সেবাকর্মের ব্যাপার আছে। আমরা তিন ভাই আমরা মোটামুটি পালা করে পুজো করি। এখন তো মোটামুটি এই অনুষ্ঠানের পিরিয়ডে আমরা সবাই আসছি, মায়ের সেবা করছি। এই সন্ধ্যেবেলা আবার সন্ধ্যা দেওয়া হবে, সন্ধ্যা আরতি হবে। আর সবচেয়ে বড় কথা, এখানকার লোকজন এবং আমার ভাইপো, আমার নিজের ভাইপো, দাদার ছেলে, সে প্রধান উদ্যোগী হয়ে এই ধরনের একটা কি বলবো বিশাল মন্দির, মানে যেখানে আমাদের এখনও পর্যন্ত যদি নেট কাউন্টিং হয় 1 কোটি ছুঁই এরকম খরচ হয়ে গেছে। আর সমস্তটাই ওই ভাইপোর উদ্যোগে হয়েছে। সে আবার বিভিন্ন সোর্স থেকে বা কালেকশন থেকে এটা হয়েছে। তো এই পর্যন্তই বর্তমানের ঘটনা। এখন ওই যে মায়ের মূর্তিটা অ্যাকচুয়ালি এই সিমেন্টের মূর্তির মতো হয়েছিল কি না, সেইটা আমরা একটা স্মারকস্মৃতি করেছিলাম, মানে মায়ের বিদায়কালীন একটা রূপ আমরা তুলে ধরেছিলাম, যেগুলো আমরা এখানকার বয়স্ক ব্যক্তিদের একদম। এটা হচ্ছে পুরনো, জাস্ট এইটার আগে পাথরেরটা সিমেন্টেরটা আছে, সিমেন্টেরটা মূর্তি দেখাচ্ছে যেমন ওঠে। আগুলগুলো ইরিজ করে দেবে। সিমেন্টের মূর্তিটাকে আমরা মাঘ মাসে বিসর্জন দিই। পরবর্তীকালে এই পাথরের মূর্তিটা হয় 13ই মে, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আমাদের এই রামকৃষ্ণ মঠের মহারাজ, স্বামী প্রাণারামানন্দজি। আর আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল যে এবছরে যে কালী পুজোর দিন কোনো অনুষ্ঠান হবে? কালী পুজোর দিন তো কোনো প্রোগ্রাম আছে? তিনটে কালী পুজোই আমাদের হয়। আচ্ছা, ওইটা বলে দিন আপনি। বাৎসরিক ফলহারিণী কালী পুজোটা বাৎসরিক পুজো। আচ্ছা, এরপরে দীপান্বিতা অমাবস্যা কার্তিক মাসে, পরবর্তীতে মাঘ মাসে রটন্তী কালী পুজো। আচ্ছা, হয় ধুমধাম করেই হয়। আচ্ছা, এখন যা অবস্থা মোটামুটি অমাবস্যাগুলোতেও বেশ ভালো করে পুজো করার আমাদের ইচ্ছা আছে। আচ্ছা, আর এখানে আসতে হলে কিভাবে আসবেন? যারা কলকাতার দিক থেকে আসছেন, হাওড়া থেকে গোঘাট বা আরামবাগগামী ট্রেন, ওই ট্রেনে আরামবাগে নেমে আরামবাগ স্টেশনে নেমে অটো বা টোটো ধরে আরামবাগ বাস স্ট্যান্ড, আরামবাগ বাস স্ট্যান্ডে 24 নম্বর বাস, যেটা একটা ময়ালগামী আর একটা বন্দরগামী, সেই বাসে চেপে গৌরহাটি বাজার স্টপেজ অথবা গৌরহাটি রাধাপার, এখন তো এটা স্টপেজ হয়ে গেছে, এখন লোকেশনটা এইটা আরও একটু মানে হাইলি হয়ে গেছে আর কি, কিউআর কোডেও দেখা যাবে। তো রাধাপার স্টপেজে নেমে এই তো রাস্তাটা, 1 মিনিটও লাগে। আর ভোগের ব্যবস্থা কি হয়েছে? ভোগের ব্যবস্থা, নিত্য ভোগের ব্যবস্থাই কদিন ধরেই চলছে, তবে সেটা কতদিন চলবে আমাদের পুরোহিতদের মধ্যে আলোচনার ব্যাপার। আচ্ছা, আর অমাবস্যাগুলোতে তো হবেই। আচ্ছা, এবং অনেক ভক্ত সেগুলোতে সব ভোগ দেবেন বলেছেন, এরকম কয়েকজনের নামও আছে আমার কাছে। তো সেগুলো আলোচনা, আজকে আমাদের একটা মন্দির নির্মাণ কমিটির একটা মিটিং ডাকা হয়েছে, আলোচনা হবে। আর ভোগের ব্যাপারটা সম্পূর্ণ পুরোহিতদের ব্যাপার, তারা যেভাবে করবে সেইভাবে মায়ের সেবা দেবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বুঝতে পারছি এখন
5:30। এই মুহূর্তে কিন্তু মন্দিরে যে মেন দরজা গর্ভগৃহ এবং শিবের যে গৃহ সেটা অলমোস্ট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো চলুন তাহলে আপনাকে নিয়ে যাই ভেতরে। তো প্রথমে আমি দেখিয়ে দিই শিবলিঙ্গের অপূর্ব সুন্দর লাগছে কিন্তু শিবলিঙ্গকে। আর এখানে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু যে শিবের যে শিবলিঙ্গ এবং তার চারিপাশে রয়েছে গোল একটি জায়গা। এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু জল ঢেলে এইখানেই কিন্তু থাকবে এবং সামনে রয়েছে ঘর এবং অপূর্ব সুন্দর লাগছে পেছনে যে চিত্র। আমি এবার মূল গর্ভগৃহে আমি প্রবেশ করছি। আর মূল গর্ভগৃহে এখানে মাকে লাগে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের যে বিগ্রহ এবং তার পাশে রয়েছে দাগিনী যোগিনী, অপূর্ব সুন্দর লাগছে। আর পেছনে যে লাল যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তাকে সেক্ষেত্রে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে। আপনাদেরকে দেখিয়ে দিলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আপনারা যদি আসতে হয় সেটাও আপনার লোকেশান আপনাকে বলে দিলাম, ডেসক্রিপশন বক্সে লোকেশান দিয়ে দেবো। আর হ্যাঁ, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকবে সেটা আপনাকে বলে রাখি। সকালের টাইমটা বলে রাখি 6টা থেকে 12টা অবধি। আর বিকেলের টাইমটা হচ্ছে 4টে বদলে 5টা থেকে 8টা অবধি। হ্যাঁ, আর ভোগের ব্যবস্থা এই মুহূর্তে রয়েছে, কিন্তু পরবর্তীকালে ভোগের ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করবেন পুরোহিতটা, যেটা আপনারা শুনতেই পেলেন। আর মায়ের মূর্তি, আদি মূর্তি এবং পুরনো মূর্তি দুটোই আপনাকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। সো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন পুজো সংক্রান্ত ভিডিও আপনার পুজো সংক্রান্ত এখন আসছি মন্দির সংক্রান্ত ভিডিও নিয়ে। তো মন্দির সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আবার আসবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আপাতত টাটা।